ধামরাই সরকারি কলেজের একাদশ শ্রেণীর নবাগত শিক্ষার্থীদেরকে শুভেচ্ছা জানাচ্ছি এবং স্বাগত জানাচ্ছি আজকের অনলাইন ক্লাসে। প্রথমেই পরিচিত হওয়ার পালা। আমি রহিমা আক্তার, সহকারী অধ্যাপক, হিসাব বিজ্ঞান বিভাগ। হিসাব বিজ্ঞান ক্লাস সম্পর্কে ইতিমধ্যে তোমরা জেনেছ এবং হিসাব বিজ্ঞানের দুইটি পত্র, প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র, সেটিও জেনেছ। আজকের ক্লাসটি হিসাব বিজ্ঞান প্রথম পত্রের এবং হিসাব বিজ্ঞান প্রথম পত্রের আজকে আমার সাথে তোমাদের প্রথম ক্লাস। হিসাব বিজ্ঞান প্রথম পত্রের যে বিষয়গুলো সম্পর্কে তোমাদেরকে জানতে হবে এবং প্রথম পত্রের যে অধ্যায়গুলো নিয়ে ক্লাসগুলো হবে, যে অধ্যায়গুলো তোমাদের সিলেবাসে আছে, সেগুলো সম্পর্কে প্রথমে একটু জেনে নিই। প্রথম অধ্যায়ে আছে হিসাব বিজ্ঞান পরিচিতি। এখানে আছে হিসাব বিজ্ঞান কী, হিসাব বিজ্ঞানের উৎপত্তি কোত্থেকে হয়েছে, হিসাব বিজ্ঞানের প্রয়োজনীয়তা কী, কেন তুমি পড়বে, বা তোমার ব্যক্তিগত জীবনে কোথায় অথবা তোমার পেশাগত জীবনে কোথায় তুমি হিসাব বিজ্ঞান এই পড়াশোনাগুলো কাজে লাগাতে পারবে, এই আলোচনাগুলো রয়েছে হিসাব বিজ্ঞান পরিচিতিতে। দ্বিতীয় অধ্যায় হচ্ছে হিসাবের বইসমূহ। হিসাব বিজ্ঞান বিভিন্ন ধরনের বই সংরক্ষণের মাধ্যমে লেনদেনগুলোকে লিপিবদ্ধ করে এবং বিভিন্ন ধরনের হিসাব সংরক্ষণ করে। সেই বইগুলো সম্পর্কে আমরা জানবো এবং সেই বইতে কোন কোন লেনদেনগুলো লিপিবদ্ধ হবে, কোন বইতে কোন বই কোন কাজে লাগবে, কোন ধরনের হিসাব সংরক্ষণের জন্য ব্যবহৃত হবে, এই জিনিসগুলো জানা যাবে হিসাবের বইসমূহতে। তৃতীয় অধ্যায়টি হচ্ছে ব্যাংক সমন্বয় বিবরণী। হিসাবের সাথে বর্তমানে ব্যাংক শব্দটি জড়িত, ওতপ্রোতভাবে জড়িত, এবং এই ব্যাংকের সাথে হিসাবের সম্পর্ক কোনোভাবেই অস্বীকার করার উপায় এখন নেই। ব্যাংকের সাথে হিসাবের যেহেতু অনেক ধরনের ব্যাংকের সাথে হিসাব বিজ্ঞানের বিভিন্ন ধরনের বিভিন্নভাবে সম্পর্ক রয়েছে, তাই ব্যাংক এবং যে হিসাবগুলো প্রতিষ্ঠান রাখে সেগুলোর মধ্যে বিভিন্ন ধরনের সমন্বয়ের প্রয়োজন হয়। কোন ধরনের ক্ষেত্রে কোন কোন সমস্যার ক্ষেত্রে কেমন সমন্বয় করার প্রয়োজন হবে, এই জিনিসগুলো জানবো, বা ব্যাংকের সাথে লেনদেনের পর্যায়গুলো এবং সেই পর্যায়ে কোথায় গরমিল হতে পারে সেই গরমিলগুলো সমাধানের উপায় জানবো ব্যাংক সমন্বয় বিবরণী এই অধ্যায়টিতে। চতুর্থ অধ্যায়ে চলে আসি রেওয়া মিল। যারা ইতিমধ্যে এসএসসিতে ব্যবসা শিক্ষা শাখায় লেখাপড়া করেছে তারা রেওয়া মিল সম্পর্কে মোটামুটি ধারণা থাকার কথা। তবু সবার জ্ঞাতার্থে বলছি, যারা অন্যান্য বিষয়ে পড়াশোনা করছে তাদের জন্যেও, সেটি হচ্ছে রেওয়া মিলে এই যে হিসাবের বইসমূহতে বা বিভিন্ন প্রক্রিয়া, হিসাব চক্র, ধাপগুলো অবলম্বন করে যে হিসাবগুলো রাখা হয় সেই হিসাবগুলো সঠিকভাবে লিপিবদ্ধ করা হয়েছে কিনা সেটি যাচাই করার জন্যে হচ্ছে রেওয়া মিল, এবং রেওয়া মিল অধ্যায়ে সেটি যাচাই করার জন্য কীভাবে রেওয়া মিল করতে হবে, আর এছাড়াও যে ভুলগুলো যদি হয়ে থাকে, যখন রেওয়া মিলে অশুদ্ধ থাকবে তখন এই অশুদ্ধগুলি সংশোধন করার জন্য কী কী ধাপ অবলম্বন করতে হবে, এই বিষয়গুলো জানবো রেওয়া মিল অধ্যায়ে। এরপর পঞ্চম অধ্যায়ে চলে আসে হিসাব বিজ্ঞান নীতিমালা। হিসাব বিজ্ঞান নীতিমালা যেটি জানা যাবে সেটি হচ্ছে সর্বজন স্বীকৃত যে হিসাব বিজ্ঞান নীতিমালা, যেখানে সারা বিশ্বে গ্যাপ সম্পর্কে জানবো, বিভিন্ন ধরনের নীতি যেমন রক্ষণশীলতার নীতি, আরও অনেকগুলো নীতিমালার উপরে ভিত্তি করে হিসাব বিজ্ঞানের কার্যাবলীগুলো সম্পাদিত হয়, সেই নীতিমালাগুলো সম্পর্কে জানতে পারবে তোমরা হিসাব বিজ্ঞান নীতিমালা এই অধ্যায়ে। এরপর হচ্ছে প্রাপ্য হিসাবসমূহের হিসাব রক্ষণ। দুটি শব্দের সাথে অনেকেই পরিচিত, সেটি হচ্ছে দেনাদার, পাওনাদার। এই দেনাদার হচ্ছে প্রাপ্য, যার কাছ থেকে আমরা বিভিন্ন জিনিস পাবো, এছাড়াও আরও অনেক প্রাপ্য হিসাব রয়েছে, সেগুলো সম্পর্কিত যে লেনদেনগুলো প্রতিষ্ঠানে থাকবে সেগুলোকে আলাদাভাবে হিসাব রক্ষণ কীভাবে করা হবে সেই বিস্তারিত বিবরণ থাকবে প্রাপ্য হিসাবসমূহের হিসাব রক্ষণ এই অধ্যায়। পরবর্তী অধ্যায়টি হচ্ছে কার্যপত্র। এটি অনেক ব্যাপক এবং এছাড়া প্রথম থেকে যে ধাপগুলো অবলম্বন করা হয়েছে বা হিসাব চক্রে যে ধাপগুলো করে আসা হয়েছে সেগুলোকে সুশৃঙ্খল ভাবে সাজিয়ে একটি ছকের মাধ্যমে প্রকাশ করে কার্যপত্রটি দেখানো হবে, এবং এখানেও আর্থিক অবস্থার বিবরণীর একটি সংক্ষিপ্ত অবস্থা তুলে ধরা হয়। এরপরে হচ্ছে দৃশ্যমান ও অদৃশ্যমান সম্পদের হিসাব রক্ষণ। একটি প্রতিষ্ঠান বিভিন্ন ধরনের সম্পদ থাকে, সেই সম্পদের মধ্যে
দৃশ্যমান সম্পদও থাকবে, অদৃশ্যমান সম্পদও থাকবে। সেই সম্পদগুলো কিভাবে হিসাব রক্ষণ করা হবে, কোন ক্ষেত্রে কেমনভাবে লেনদেনগুলো লিপিবদ্ধ করা করা হবে, সেই বিস্তারিত বিবরণ জানতে পারবে তোমরা এই অধ্যায়ে। বিভিন্ন ধরনের ক্যালকুলেশন করার প্রক্রিয়াগুলো এই অধ্যায়ে জানা যাবে। এরপর আসে আর্থিক বিবরণী। আর্থিক বিবরণী খুব গুরুত্বপূর্ণ একটি অধ্যায়, এবং এখানে আসবে চূড়ান্ত হিসাব নামে পরিচিত যেই স্টেটমেন্টটি তোমরা ইতিমধ্যে করে এসছো যারা ব্যবসা শিক্ষা শাখায় পড়েছো, এবং তোমাদের যে পরীক্ষার প্রশ্নপত্রের যে কাঠামো, সেই কাঠামোতে আর্থিক বিবরণী থেকে যে অঙ্ক থাকবে সেটি বাধ্যতামূলক। তোমাকে অবশ্যই প্রথম পত্র থেকে আর্থিক বিবরণী যে অঙ্ক থাকবে সেটি বাধ্যতামূলক, এবং দ্বিতীয় পত্রতেও আর্থিক বিবরণী যে অঙ্কগুলো থাকবে সেটিও বাধ্যতামূলক। এবং দ্বিতীয় পত্রে থাকবে কোম্পানির, প্রতিষ্ঠান বা যৌথ মূলধনী কোম্পানির আর্থিক বিবরণী, আর প্রথম পত্রে থাকবে অন্যান্য এক মালিকানা কারবারের আর্থিক বিবরণী। এরপর চলে আসে একতরফা দাখিলা পদ্ধতি। দুতরফা দাখিলার উপর ভিত্তি করে হিসাব বিজ্ঞান এর বিভিন্ন ধরনের কার্যাবলী সম্পাদিত হয়, লেনদেনগুলো সম্পন্ন হয়, হিসাবভুক্তকরণ হয়। যখন এই দুতরফা দাখিলার বাইরে এসে বিজ্ঞানসম্মত পদ্ধতিটিকে ছেড়ে নিজের মতন করে কেউ হিসাব রক্ষণ করে, তখন সেটাকে বলি একতরফা দাখিলা পদ্ধতি। এটি হিসাব বিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। তাহলে ইতিমধ্যে এই অধ্যায়গুলো সম্পর্কে জানলাম। আরেকবার দেখে আসি অধ্যায়গুলো কি কি। প্রথম অধ্যায় হচ্ছে হিসাব বিজ্ঞান পরিচিতি, দ্বিতীয় অধ্যায় হিসাবের বইসমূহ, তৃতীয় অধ্যায় ব্যাংক সমন্বয় বিবরণী, তার পরবর্তী অধ্যায় হচ্ছে রেওয়া মিল, এরপর হিসাব বিজ্ঞান নীতিমালা, তারপর প্রাপ্য হিসাবসমূহের হিসাব রক্ষণ, এর পরবর্তীতে আছে কার্যপত্র, দৃশ্যমান অদৃশ্যমান সম্পদের হিসাব রক্ষণ, আর্থিক বিবরণী এবং একতরফা দাখিলা পদ্ধতি। আজকের ক্লাসে আশা করছি হিসাব বিজ্ঞান প্রথম পত্রের যে সিলেবাস তোমাদের আছে সেটি সম্পর্কে তোমাদের ধারণা হয়ে গেছে। আমি তোমাদের শুরু করব প্রথমেই হিসাবের বইসমূহ এই অধ্যায় দিয়ে। হিসাবের বইসমূহ এই অধ্যায় সম্পর্কে প্রথমেই যে কথাটি বলেছিলাম যে একটি লেনদেনকে হিসাবভুক্ত করার জন্য যে ধরনের বইগুলো ব্যবহার করা হয় বা কোন ধরনের লেনদেনের ক্ষেত্রে কোন কোন বই ব্যবহার করা হবে সেগুলোই এই অধ্যায়ে জানব। একটু দেখে আসি যে আজকের ক্লাসে এই অধ্যায় থেকে কোন কোন বিষয় নিয়ে কথা বলবো। হিসাবের বইসমূহের যে বিষয়গুলো নিয়ে আজকে কথা বলবো তার মধ্যে প্রথমেই রয়েছে দুতরফা দাখিলা পদ্ধতি। এর পরবর্তীতে আলোচনা করব হিসাব চক্র নিয়ে, এরপর হিসাবের বিভিন্ন ধরনের বইসমূহ নিয়ে, এবং হিসাব চক্রের বিভিন্ন ধাপ নিয়ে কথা বলবো। চলে আসে দুতরফা দাখিলা পদ্ধতি কি। ব্যবসা শিক্ষা শাখার যারা এসএসসিতে যারা ব্যবসা শিক্ষা শাখায় লেখাপড়া করেছো তারা জানো যে দুতরফা দাখিলা পদ্ধতি সম্পর্কে কিছুটা ধারণা তোমাদের আছে, তবু সবার জন্য বলছি। হিসাব বিজ্ঞান একটি বিজ্ঞানসম্মত পদ্ধতি অবলম্বন করে লেনদেনগুলো লিপিবদ্ধ করে, এবং সেই লেনদেনগুলো লিপিবদ্ধ করার ক্ষেত্রে যে পদ্ধতিটি অবলম্বন করে সেটিকে বলে দুতরফা দাখিলা পদ্ধতি। এই পদ্ধতির যেটি মূল কথা সেটি হচ্ছে প্রতিটি লেনদেনে দুটি পক্ষ থাকবে, এবং তার আগে বলি যদি লেনদেন না হয় তাহলে কিন্তু হিসাব বিজ্ঞানের কার্যাবলী এখানে প্রয়োজন হয় না। হিসাব বিজ্ঞানের কার্যাবলী শুরুই হয় লেনদেন চিহ্নিতকরণের মাধ্যমে, লেনদেনগুলোর শুরু থেকে। দুতরফা দাখিলা পদ্ধতির যে মূল বিষয়গুলো সেগুলো একটু দেখে আসি। প্রতিটি লেনদেনে দুটি পক্ষ অবশ্যই থাকবে। যেটি বলছিলাম যে লেনদেন হওয়ার জন্য যে শর্ত, আর্থিক অবস্থায় পরিমাপযোগ্য হতে হবে, বিভিন্ন পক্ষ থাকবে এবং আর্থিক অবস্থার পরিবর্তন হতে হবে, তাহলেই সে কোনো ঘটনা লেনদেন হবে। ঠিক সেই লেনদেনে দুটি পক্ষ থাকবে, এটি হচ্ছে দুতরফা দাখিলা পদ্ধতির প্রথম শর্ত। একটি পক্ষ হবে দাতা এবং অপর পক্ষ হবে গ্রহীতা। একটি পক্ষকে আমরা ডেবিট বলবো এবং অপর পক্ষকে বলবো ক্রেডিট। এটি দুতরফা দাখিলা পদ্ধতির মূল নীতি, মূল কথা। এছাড়াও দুতরফা দাখিলা পদ্ধতির আরও একটি কথা আছে, সেটি হচ্ছে প্রতিষ্ঠানের যে মালিক এবং প্রতিষ্ঠান দুটি পৃথক পৃথক পক্ষ হবে, পৃথক পৃথক সত্তা হবে। এই ছিল দুতরফা দাখিলা পদ্ধতির মূল কথা। এরপর চলে আসি হিসাব চক্রে। হিসাব বিজ্ঞানের কার্যাবলীগুলো একটি চক্রের মাধ্যমে আবর্তিত হয়। প্রথমে লেনদেন চিহ্নিতকরণ, তারপরে সেই লেনদেনকে জাবেদাভুক্তিকরণ, তারপরে খতিয়ান ভুক্তি, এরপর রেওয়া মিল, এরপরে যেটি বলছিলাম যে রেওয়া মিলে যদি ভুল হয় তাহলে সেটা শুদ্ধ করার উপায় থাকবে, তাহলে ভুল সংশোধনী। এভাবে বিভিন্ন চক্রের মাধ্যমে একটার পর একটা ধাপ চক্রাকারে অতিক্রান্ত হয় দেখেই এটিকে বলা হয়
হিসাব চক্র, মানে হিসাব বিজ্ঞানের যে কার্যাবলীগুলো সেগুলো প্রতিটির ধাপ, একটি ধাপ থেকে আরেকটি ধাপ, আরেকটি ধাপ থেকে আরেকটি ধাপ, এটা চক্রাকারে আবর্তিত হয়। এই কারণে এটিকে বলা হচ্ছে হিসাব চক্র। হিসাব চক্রের ধাপসমূহ একটু দেখে আসি। প্রথমে যেটা বলছিলাম যে লেনদেন চিহ্নিতকরণ। হিসাব বিজ্ঞানের প্রথম কাজ, লেনদেন না হলে হিসাব বিজ্ঞানের কাজ শুরু হবে না। তাহলে কোন কোন ঘটনার লেনদেন সেটি আগে জানতে হবে। এই লেনদেন চিহ্নিতকরণ হচ্ছে হিসাব চক্রের প্রথম ধাপ। এখন লেনদেন চিহ্নিত করা হয়ে গেল, ধরে নিলাম লেনদেন চিহ্নিত করা হয়ে গেল প্রথম ধাপে। দ্বিতীয় ধাপে তাহলে কি করব? দ্বিতীয় ধাপে যেটি করতে হবে সেটি হচ্ছে যে লেনদেনগুলো চিহ্নিত করা হয়েছে সে লেনদেনগুলোকে জাবেদাভুক্তি করতে হবে। পরবর্তীতে যে লেনদেনগুলো জাবেদাভুক্তি করে ফেলেছি সেগুলোকে কি করতে হবে? সেগুলোকে খতিয়ানের মাধ্যমে শ্রেণীবিন্যাস করতে হবে। এখন খতিয়ানের মাধ্যমে জাবেদাভুক্ত লেনদেনগুলোকে শ্রেণীবিন্যাস করার পরে যে পক্ষগুলো বের হলো, ওই পক্ষের যে জেরগুলো বের হলো খতিয়ানের মাধ্যমে, সেগুলো ঠিক আছে কিনা, সঠিকভাবে লিপিবদ্ধ হয়েছে কিনা, কারণ ভুলভ্রান্তি তো হতেই পারে। যদি ভুল একটা ধাপে থেকে যায় তাহলে সেই ভুলটি কিন্তু প্রতিটি ধাপেই রয়ে যাবে এবং শেষ পর্যন্ত হিসাবের ভুলই থেকে যাবে। এই কারণে এই পর্যায়ে এসে শ্রেণীবিন্যাসকৃত পক্ষগুলোর হিসাব ঠিক আছে কিনা সেটি যাচাইয়ের জন্য করতে হবে রেওয়া মিল। রেওয়া মিলের দুটি পক্ষ থাকবে, একটি পক্ষ ডেবিট এবং আরেকটি পক্ষ ক্রেডিট। যদি ডেবিট এবং ক্রেডিট এই দুটো পক্ষ সমপরিমাণ হয়ে যায় তাহলে ধরে নিতে হবে যে প্রতিষ্ঠানের যা চিহ্নিতকরণ লেনদেনগুলো সঠিক আছে, চিহ্নিতকৃত লেনদেনগুলো সঠিক আছে, সে লেনদেনগুলো জাবেদাভুক্তিও সঠিক আছে এবং সেগুলোর খতিয়ানভুক্তির মাধ্যমে যে হিসাবের জের পাওয়া যাচ্ছে সেটিও সঠিক। আর যদি ভুল থেকে যায় তাহলে আমাদেরকে সেটা শুদ্ধ করার ব্যবস্থা করতে হবে এবং ভুলটা কোথায় সেটিও খুঁজে বের করতে হবে। কোনো কারণে সে ভুলটি পাওয়া গেল না, অথবা সময় অতিক্রান্ত হলো, অথবা সংশোধনের উপায় খুঁজে পাচ্ছি না, সেক্ষেত্রে সমন্বয়েরও ব্যবস্থা থাকবে। যে লেনদেনটি রেওয়া মিলের মাধ্যমে যে ভুলগুলো ধরা পড়বে সেগুলো যদি সমন্বয়ের প্রয়োজন হয় আমরা সমন্বয় করব, যদি ভুল থাকে সেগুলো সংশোধনের ব্যবস্থা করব পঞ্চম ধাপে, এর পরবর্তী ধাপে, রেওয়া মিল প্রস্তুত করার পরবর্তী ধাপে। এরপরে যেটি করতে হবে সেটি হচ্ছে সমন্বিত রেওয়া মিল। একটি রেওয়া মিল প্রস্তুত করার পরে ধরে নিলাম যে রেওয়া মিলটি অশুদ্ধ, কোথাও ভুল আছে, তাহলে সেই রেওয়া মিলের অথবা কোনো সমন্বয়ের প্রয়োজন আছে। তাহলে সমন্বয় করার পরে প্রথম যে রেওয়া মিলটি, সেই রেওয়া মিলটির সাথে সমন্বয় করার পরে বা কিছু জিনিস বাদ পড়েছে যেগুলো হিসাবভূত হয়নি সেগুলোকে সমন্বয় করার পরে করতে হবে সমন্বিত রেওয়া মিল। এরপরে আসি কার্যপত্র। রেওয়া মিল, সমন্বিত রেওয়া মিল, সবগুলোর সমন্বয় যেগুলো সমন্বয় করা বাকি থাকবে সেগুলো মিলে হবে কার্যপত্র। এবং এই কার্যপত্র অধ্যায়ে কিন্তু তোমরা সমন্বয় জাবেদাও শিখবে। এর পরবর্তীতে যেটি বলছিলাম যে খুব গুরুত্বপূর্ণ একটি অধ্যায় এবং এখানে খুব গুরুত্বপূর্ণ একটি ধাপ, সেটি হচ্ছে আর্থিক বিবরণী প্রস্তুতকরণ। অষ্টম ধাপে আর্থিক বিবরণী তৈরি করা হবে এবং এই আর্থিক বিবরণীতে বেশ কিছু বিবরণী তৈরি করা হবে। এটা হচ্ছে বিশদ আয় বিবরণী। এখান থেকে প্রতিষ্ঠানের হিসাব বছরের যে হিসাবকাল থাকবে সেই হিসাবকালের উৎপাদন সংক্রান্ত বিভিন্ন তথ্য, এছাড়াও মোট আয়, পরিচালন ব্যয় ইত্যাদি বিভিন্ন বিষয়গুলো এখানে জানা যাবে এবং নেট ইনকাম কত সেটাও জানা যাবে। আর কোম্পানির মোট সম্পদ এবং মোট দায়ের একটি বিবরণী এখানে প্রস্তুত করা হবে। এর পরবর্তী ধাপে যেটি করতে হবে সেটি হচ্ছে নামিক যে হিসাবগুলো থাকবে সেই হিসাবগুলোর সমাপনী দাখিলা প্রস্তুত করতে হবে। আমরা এর পরবর্তী ক্লাসগুলোতে বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের হিসাব নিয়েও কথা বলবো, তখন তোমরা জানতে পারবে যে নামিক হিসাবগুলো কোনগুলো। এরপর সমাপনী উত্তর রেওয়া মিল। এই সমাপনী উত্তর রেওয়া মিল মানে রেওয়া মিল প্রস্তুত করার পরে সমাপনী উত্তর, আমরা আর্থিক বিবরণী প্রস্তুতের পরে যে বিষয়গুলো বাকি থাকবে সমাপনী রেওয়া মিলে মাধ্যমে সেটি করবো। এবং তারপরে বিপরীত দাখিলা, এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আবারও আলোচনা করব। এর পরবর্তীতে সমাপনী উত্তর রেওয়া মিলের পরে যে লেনদেনগুলো বাকি থাকবে সেগুলোর বিপরীত দাখিলা করব। এই ছিল হিসাব চক্রের ধাপসমূহ। আরেকবার দেখে আসি ধাপসমূহ কি কি। প্রথম ধাপটি হচ্ছে লেনদেন চিহ্নিতকরণ, দ্বিতীয় ধাপটি জাবেদাভুক্তিকরণ, তৃতীয় ধাপটি খতিয়ানভুক্তিকরণ, চতুর্থটি হচ্ছে রেওয়া মিল প্রস্তুতকরণ, পঞ্চমটি হচ্ছে সমন্বয় ও ভুল সংশোধনী দাখিলা। পরবর্তী ধাপে আসবে সমন্বিত রেওয়া মিল, এরপর কার্যপত্র,
আর্থিক বিবরণী প্রস্তুতকরণ, এরপর নামিক হিসাবসমূহের সমাপনী দাখিলা, তারপর সমাপনী উত্তরের অমিল এবং সবশেষে বিপরীত দাখিলা। এই ছিল হিসাব চক্র সম্পর্কে আলোচনা এবং হিসাব চক্রের ধাপগুলো। আশা করছি সবাই বুঝতে পেরেছ। পরবর্তীতে প্রতিটা বিষয় সম্পর্কে প্রতিটি অধ্যায়ে বা বিভিন্ন সময়ে আরও বিস্তারিত আলোচনা করা হবে। এখন চলে আসে আজকে আমাদের অধ্যায়ের মূল যে ফোকাস, মূল যে বিষয়টি, সেটা হচ্ছে হিসাবের প্রাথমিক বইসমূহ। হিসাবের বইসমূহতে আসলে কি কি ধরনের বই নিয়ে কথা বলবো এবং কি কি ধরনের বইয়ে কোন কোন ধরনের লেনদেন লিপিবদ্ধ করা হয় সেগুলো নিয়ে আলোচনা করব। সেই বইগুলো, এই বইগুলো কি কি সেটা একটু দেখে আসি। প্রথমটি হচ্ছে ক্রয় বই, এরপরে বিক্রয় বই, তারপর ক্রয় ফেরত বই, এরপর বিক্রয় ফেরত বই, নগদ প্রাপ্তি জাবেদা, নগদ প্রদান জাবেদা এবং প্রকৃত জাবেদা। প্রথমে চলে আসে ক্রয় বই আসলে কি। যে বইতে ধারে ক্রয় সংক্রান্ত লেনদেনগুলো লিপিবদ্ধ করা হবে, যেটি আগেই বলেছিলাম যে কোন বইতে কোন ধরনের লেনদেন লিপিবদ্ধ করা হবে সেটি আগে জানতে হবে এবং তারপরে ক্যালকুলেশনগুলো কেমন হবে সেটি আমরা দেখব। প্রসেসটা কী হবে, যে কোন লেনদেনগুলো কিভাবে হিসাবভুক্ত করা হবে সেগুলো দেখব বিভিন্ন অঙ্ক করার সময় ধাপে ধাপে। আজকে শুধু জেনে নিব যে আজকে তোমাদের জন্য যেটি থাকবে যে এই বইগুলোর আজকের মূল ফোকাস হচ্ছে এই বইগুলো কোন লেনদেনের জন্য কোন বইটি ব্যবহার করা হবে। প্রথমে আসি ক্রয় বই। ধারে ক্রয় সংক্রান্ত লেনদেনগুলোর জন্য যে বইগুলো, ধারে ক্রয় সংক্রান্ত লেনদেনগুলো যে বইয়ে হিসাবভুক্ত করা হবে সেটিকে বলবো ক্রয় বই। পরবর্তীতে আসি বিক্রয় বই। ধারে বিক্রয় সংক্রান্ত লেনদেনগুলো যে বইতে হিসাবভুক্ত করা হবে সেটিকে বলা হবে বিক্রয় বই। এরপর ক্রয় ফেরত সংক্রান্ত যে লেনদেনগুলো হিসাবভুক্ত করব সেটি ক্রয় ফেরত বইতে করব। ঠিক একইভাবে বিক্রয় ফেরত বইতে ধারে বিক্রয়কৃত পণ্য ফেরত আসলে সেটি বিক্রয় ফেরত বইতে হিসাবভুক্ত করব। নগদে যেসব লেনদেনগুলো হবে, নগদে যেসব প্রাপ্তিগুলো হবে সেগুলোকে নগদ প্রাপ্তি জাবেদা হিসাবভুক্ত করব। তারপরে নগদ প্রদান জাবেদা হিসাবভুক্ত করতে হবে, যেগুলো নগদে প্রদান করা হবে। এছাড়াও যে লেনদেনগুলো উপরের এই সমস্ত কোনো বইয়ের মধ্যেই আসবে না সেগুলোর জন্য থাকবে প্রকৃত জাবেদা। আশা করছি হিসাবের প্রাথমিক বইসমূহ সম্পর্কে তোমাদের ধারণা সুস্পষ্ট হয়েছে। এছাড়াও যখন প্রতিটি ক্যালকুলেশন করব, প্রতিটি করার প্রক্রিয়াগুলো দেখব, প্রসেসিংগুলো দেখব, তখন আরও ভালো করে বুঝতে পারবে। আমরা পরবর্তী ক্লাসে জাবেদা থেকে শুরু করব। তারা আগে বিভিন্ন হিসাব সম্পর্কে জানবো। হিসাবগুলো কী কী, যেমন সম্পদ, দায়, নামিক হিসাব কোনগুলো, হিসাব সম্পর্কে জানবো এবং হিসাবগুলো কীভাবে চিহ্নিত করতে হবে, পৃথক পৃথক করতে হবে সেটি সম্পর্কে জানবো। তারপরে জাবেদা থেকেই অঙ্ক করা শুরু করব। আজকের ক্লাসে তাহলে এই পর্যন্তই। সবাই নতুন পড়াশোনা শুরু করেছো এবং এই বৈশ্বিক মহামারীর সময়ে যখন তোমাদের ক্লাসগুলো হচ্ছে না, মানে শ্রেণীকক্ষে ক্লাস হচ্ছে না, সেই সময় অনলাইন ক্লাস তোমাদের জন্য কিন্তু একটি বড় ধরনের গাইডেন্স। তাই সময় নষ্ট করো না, সবাই ভালো করে পড়াশোনা করো এবং প্রথম থেকে পড়াশোনা শুরু করলে পরবর্তীতে পরীক্ষার সময় কারো কোনো জটিলতার সম্মুখীন হতে হবে না। আর তোমাদের যে কোনো ধরনের সমস্যায় বা ক্লাসে, অনলাইন ক্লাসে যা কিছু বুঝতে পারছো না সব কিছুর ব্যাপারে তোমরা আমাদের সাথে কথা বলবো। আমরা অবশ্যই তোমাদের সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করব। সবাই ভালো থেকো, নিরাপদে থেকো। সবার জন্য শুভকামনা। আবারও আজকের ক্লাস এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ।